পিসি ভাইপোকে তুলতে পারছে না, হাত কিন্তু যাবে ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট পর্যন্ত। कुछ पत्रकारों ने फोन किया कि भैया वहां गुंडों का बहुत त्रास है, दीदी के गुंडे भाईपो के गुंडे परेशान करते हैं ना भाई, करते हैं या नहीं करते हैं जरा। मगर 23 अप्रैल को मतदान है, मैं सारे गुंडों को माइक में कहकर जाता हूं, अपने घर के बाहर मत निकलना, वरना 5 मई के बाद अपनी खैर नहीं है, खैर नहीं। भाइयों बहनों, बेखौफ बेरोक-टोक मतदान करना। ममता के कोई गुंडे की मजाल नहीं है इस बार बंगाल के मतदाता को रोक पाए, किसी की मजाल नहीं। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। একটা অন্ধকার কুঠরির মধ্যে পিসি ভাইপোর প্রাণভোমরাদের ঢোকানো শুরু হয়ে গেছে। গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। একদম অ্যারেস্ট করা শুধু নয়, তাকে একদম সেই রাত্রিবেলা আদালতে পেশ করা হয়েছিল। প্রায় রাতভর ধর শুনানি হয়েছে। কলকাতায় যারা তৃণমূলের একদম শীর্ষ নেতা নেত্রী, বিশেষ করে পিসি ভাইপো, সারা রাত ঘুমোতে পারেননি। আজকে পিসি গেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলা, তারপরে পূর্ব মেদিনীপুরের তিনি যাবেন তমলুকে, তারপরে হাওড়ায় একটা সভা করার কথা আছে। আর ভাইপো খবর পাওয়া যাচ্ছে না। ভাইপো একটা মাঝরাত্রে টুইট করেছিলেন। টুইট করে তিনি বলছেন যে এটা ভয় দেখানো হচ্ছে, এটা যদি ভয় হয় তাহলে আপনারা মানে পিসি ভাইপোরা মিলে কি করছিলেন? 4 তারিখের পরে পোস্টার সেটা ঘুরতে হবে, বিজেপি করি না। 4 তারিখের পরে রবীন্দ্রসঙ্গীত বাজবে না, ডিজে বাজবে। এগুলো কি করছিলেন? সুমধুর প্রবচন। ও মূর্খের মতো যারা চটি চাটা পদলেহনকারী কিছু লোক আছে এখনো পর্যন্ত, মূলত রিপোর্টার, চোরপোটার, বেশ কিছু কাগজ, খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, পোর্টাল, তারাও এখনো পর্যন্ত শুধুমাত্র পিসি ভাইপো কি বলেছেন সেটা দিয়ে খবর করছে। কিন্তু মেন খবরটা চেপে যাওয়ার চেষ্টা করছে আইপ্যাকের 4 জন ডাইরেক্টরের একজন তো পিকে প্রশান্ত কিশোর, তিনি ছেড়ে দিয়ে চলে গেছেন। তিনি বুঝে গেছিলেন যে পিসি ভাইপোকে কোনোভাবে বাঁচানো যাবে না। হাওলার মাধ্যমে যত টাকা বিদেশে পাঠিয়েছে, আর এখানে কয়লা থেকে, গরু থেকে, বালি থেকে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে এত হাজার হাজার কোটি টাকা লুট করেছে, সাধারণ মানুষের জিনা হারাম করে দিয়েছে, জীবন অতিষ্ঠ করে দিয়েছে। তো এদেরকে কোনোভাবে বাঁচানো যাবে না, তিনি আইপ্যাক ছেড়ে চলে গেছেন। দেখুন, আইপ্যাক একটা বেসরকারি সংস্থা, তারা বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ দিয়ে থাকে, কিন্তু তারা এখন তৃণমূল আর আইপ্যাক আর তৃণমূল যেন এক এবং অভিন্ন হয়ে গেছে, একই অঙ্গে বহু রূপের মতো, বুঝলেন তো? মানে একদম অভিন্ন হৃদয় হয়ে গেছে। না হলে গত 8ই জানুয়ারি, চলতি বছরের 8ই জানুয়ারি, নববর্ষের তাপ উত্তাপ আবেগ সমস্ত কিছু রয়েছে, রাস্তায় রঙিন আলো জ্বলছে, পিকনিক তখনও পর্যন্ত চলছে, সবেমাত্র নতুন বছর 1 সপ্তাহ পেরিয়েছে। তারপরে 8ম দিনে আইপ্যাকের কর্ণধার, অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করতে গেল। তারপরে তাদের যে সেক্টর 5-এ, সল্টলেক সেক্টর 5-এ যে অফিস রয়েছে আইপ্যাকের, সেখানে রেড করতে গেল। আর তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন কেয়ারটেকার হয়ে গেছেন, বিদায়ী হয়ে গেছেন, তখন তিনি পূর্ণ ক্ষমতার মুখ্যমন্ত্রী, তার ডিজিপি, তার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, কলকাতা পুলিশের সিপি আর তৃণমূলের গুন্ডারা গোটাটা চলে গেল। মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে চলে এলেন। আপনাদের মধ্যে হতাশা বাড়তে শুরু করলো যে পিসি ভাইপোকে তুলতে পারছে না। গোটা দেশ দুনিয়া দেখছে যে ফাইল চুরি করে পালাচ্ছে, ইলেকট্রনিক ডিভাইস চুরি করে পালাচ্ছে, হার্ড কপি চুরি করে পালাচ্ছে, তারপরেও তুলতে পারছে না। তোলা হয়নি। এটার একটা কারণ আছে, একদম শেষের দিকে বলবো। এটার একটা ভালো ব্যাখ্যা রয়েছে আমার কাছে, বুঝলেন তো? এরপরে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে শুনানি হয়, তারপরে সেই শুনানি আবার পিছিয়ে যায়, আপনারা হতাশ হয়ে পড়েন, আমরা হতাশ হয়ে পড়ি। ইডি কিন্তু থেমে থাকলো না। যে ভিডিও ক্লিপটা দিয়ে শুরু করলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এটা আজকেও তিনি উত্তরবঙ্গে গেছেন, আজকেও তিনি অনেক কথা বলেছেন, সেটা নিয়ে আলাদা ভিডিও করব। তিনি গতকালকে বলেছিলেন তিনি বর্ধমানে এবং বীরভূমে, কি কেষ্টমন্ডল, তিনিও হাত টাত নেড়ে চলে যাচ্ছেন, দিদির সভায় লোক হচ্ছে না, রোড শোতে লোক হচ্ছে না, মানে পিসি, ফুফু, খালা, বিদায়ী মুখ্যমন্ত্রীর কথাই বলছি। তো সেই বীরভূমে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 24 ঘন্টাও হয়নি এখনো, তিনি বলেছিলেন দিদির গুন্ডাদেরকে প্রত্যেককে সাইজ করা হবে, উল্টো টাঙিয়ে দিয়ে সাইজ করা হবে।
24 ঘন্টা কি কয়েক ঘন্টার মধ্যে ইডি অ্যারেস্ট করলো, তাকে 10 দিনের জন্য হেফাজতে পেয়েছে আদালতের নির্দেশে। এখন তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে, আজকে কলকাতার যে তাদের সদর দপ্তর, সেখানে পিসি ভাইপো আর সামনে আসছেন না। ভাইপো একটা টুইট করে দিয়ে খালাস, পিসি এ নিয়ে এখনো পর্যন্ত কিছু বলছেন না। তিনিই তো ফেঁসে আছেন, তিনি নিজেই ফেঁসে আছেন। সেই কেস আজকে শুনানি হওয়ার কথা ছিল, টানা 3 দিন ধরে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু 22 তারিখ পর্যন্ত পিছিয়ে গেছে। সুপ্রিম কোর্ট গতকাল রাত্রে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে এই আইপ্যাকের কেসগুলো শুনানি হবে 22 তারিখ। তার পরের দিন কিন্তু ইলেকশন। আরো বড় ঘটনা ঘটতে চলেছে, মূল আলোচনায় ঢুকবো যে আরো কে কে আসতে পারে। তার আগে শুনুন, প্রতীক জৈন এবং ঋষিরাজ সিং এরাও গ্রেপ্তারির আশঙ্কা করছেন। এরা দিল্লি হাইকোর্টে তারা আবেদন করেছেন যে তাদেরকে একটা রক্ষা কবচ দেওয়া হোক। সেই আবেদনের শুনানি আছে 17ই এপ্রিল, বুঝলেন তো? 17ই এপ্রিল শুনানি রয়েছে। এখন কি হয়, এরা তো পুঁটি মাছ, এটা ঠিকই, কিন্তু এরা হচ্ছে প্রাণ ভোমরা, বুঝলেন তো? এরা হচ্ছে প্রাণ ভোমরা। আমাদের বা আপনাদের বা যে কোনো সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছিল বা মনে হচ্ছিল, কৌতূহল রয়েছে যে আচ্ছা পিসি ভাইপোকে তুলছে না কেন। আসলে দেখুন, একদম শুরুতে যদি এই পিসি ভাইপোকে তুলে নেওয়া হয়, তাহলে একদম যারা ছাপোষা মানুষ, একদম যারা গৃহবধূ, ছাত্র, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, দোকানদার, সাফাই কর্মী, তাদের যে রাগটা আছে, তাদের এই 15 বছরের যে অপশাসনের রাগটা আছে, চুরি, দুর্নীতি, ফেরেববাজি, ধর্ষণ, নারী হত্যাকারী, নারী পাচারকারী, যা যা কিছু করেছে, সেই রাগটা কিন্তু জমে আছে, সেটা ইভিএম এ প্রতিফলিত হবে। ইভিএম এ প্রতিফলিত হবে। এখন যদি এই দুজনকে তুলে নেওয়া হয়, আপনাদের মনে থাকবে 24-এর লোকসভা ভোটের আগে হঠাৎ করে এই পিসি, ফুফু, খালু, তিনি বেশ কয়েকটা বললেন না কাটমানি নিলে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তৃণমূলের ভিতর থেকে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হলো, কেউ কেউ কান ধরে উঠবোস করছে। তখন একদম সাধারণ মানুষ, একদম ছাপোষা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেল, দেখো এই তো তাদের যে রাগটা ছিল। প্রত্যেকটা বাড়ির জন্য টাকা নেওয়া হয়েছিল, প্লাস্টার করতে গেলে টাকা দিতে হয়েছিল, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটে টাকা দিতে হয়েছিল। এখন কিছু লোককে অ্যারেস্ট করিয়ে একটা ধারণা তৈরি করে দেওয়া হলো, একটা ন্যারেটিভ সেট করে দেওয়া হলো, এই তো দেখো বেচারা আহা কান ধরে উঠবোস করছে। এই গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্য, কাউন্সিলর বা নেতা, সে কান ধরে উঠবোস করছে, সে অ্যারেস্ট হয়ে যাচ্ছে। অতএব ঠিক আছে, রাগটা কমে গেল, রাগটা কমে গেল। এই জন্য বলে না যে আপনি গুসে কো পালনা শিখো, রাগটাকে পুষতে শিখতে হয়। এই রাগটাকে প্রতিফলন আপনাদের ঘটাতে হবে একদম ইভিএম এ। সেটাই চাইছে, সেটাই অমিত শাহের পরিকল্পনা। এই জন্যই তিনি বলছেন যে বেখফ হয়ে, নির্ভয়ে আপনারা ইভিএম পর্যন্ত পৌঁছে যান, আপনাদেরকে কেউ বাধা দেবে না। সেই বাধাটা যাতে না পেতে হয়, সেই চেষ্টাটা কিন্তু নির্বাচন কমিশন করছে। আর নির্বাচন কমিশনের কাজের জন্য কি এসছে দেখেছেন তো, এমন কিছু বুলেট প্রুফ যেগুলো, যে গাড়িগুলো কাশ্মীরে ব্যবহার করা হয়, সেই গাড়িগুলো কলকাতা শহর সহ জেলায় জেলায় পৌঁছে গেছে। এবং নিরাপত্তা রক্ষী যা যা কিছু সিদ্ধান্ত, সেগুলো আর নতুন করে বলার নয়, সেটা মোটামুটি আপনারা জানেন। কিভাবে বুথের নিরাপত্তা হবে, বুথের মধ্যে এজেন্টদের বসতে দেওয়া হবে না, যদিও এখনো পর্যন্ত নির্দেশিকা জারি হয়নি, মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে। সেটা আলাদা এপিসোড আমরা করেছিলাম, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, এই কারণে এক লাইন বললাম। এবারে কে কে ভেতরে যেতে পারে, দেখুন যেতে তো পারে একদম মাথা পর্যন্ত, সেটা হবে। ঘটনাটা কি হয়েছিল একটুখানি আমরা বলে দিই আপনাদেরকে। যে ঘটনাটা ঘটেছিল গত 8 তারিখে, তারপর থেকে তো তোলপাড় হয়ে গেল, গোটা দেশ তোলপাড় হয়ে গেল। 8 তারিখে ঘটনার পরে 9 তারিখে কলকাতার যাদবপুরের 8B স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত একটা মিছিল হলো। প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা গণমাধ্যম ধন্য ধন্য করে একদম পায়ে লুটিয়ে পড়লো যে পিসি যা করছে ঠিক করেছে। মানে চুরি করলো, সেই চুরির সমর্থনে সে আবার মিছিল করলো। সেই মিছিলে লোক কম হলেও যারা তৃণমূলের লোকজন, শাসকের লোকজন, তাদেরকে হাজির হতে হয়েছিল। কাউন্সিলররা গিয়েছিল, কয়েকজন সাংসদ গিয়েছিল, আর পিসি তো ছিলই। এবং সেটার পর থেকে যা দেখা গেল যে কেস চলে গেল হাইকোর্টে ঝামেলা তৈরি করার চেষ্টা হলো, তারপরে কেস চলে গেল সুপ্রিম কোর্টে, সেই শুনানি চলছে। অত সহজে মিটবে না, বুঝলেন তো, অত সহজে মিটবে না। এবার এই যে ভাইপো যেটা বলছেন যে নিরপেক্ষভাবে গণতন্ত্র রক্ষার জন্য এই সংস্থাকে, মানে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে প্রত্যাহার করা হোক পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাহার কি হয় সম্ভব?
মানে যখন ভোট হবে তাহলে ভোটের সময় যদি কোনো চুরি হয়, ধর্ষণ হয়, আগুন লাগে, কোনো দুষ্কর্ম হয়, তা সেগুলো কোনো শাস্তি হবে না। কয়লা পাচার চক্রের একজন অন্যতম অভিযুক্ত এই বিনেশ চান্ডেল। বিনেশ চান্ডেল সে আইপ্যাকের 3জন যে ডাইরেক্টর রয়েছে তাদের মধ্যে একজন। এবার কান টানলে মাথা আসবে, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের কি যোগ রয়েছে, কি না যোগ রয়েছে, সেগুলো মৌখিকভাবে সবাই আপনারা জেনে গেছেন, মুখে মুখে ফিরছে, বাচ্চা ছেলেও জেনে গেছে, কিন্তু কাগজপত্র চাই। মোটামুটি একটা নথি, তথ্য প্রমাণ চলে এসছে, আরো কংক্রিট এভিডেন্স নিয়ে এরপরে হাত কিন্তু যাবে ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট পর্যন্ত। তবে এই যে যে বাহানাগুলো দিচ্ছেন, ভাইপো দিচ্ছেন, যে ভয় দেখানো হচ্ছে, আপনার পিসি যখন বলে জুম্মাবারে এরকম টুকটাক হতেই পারে, আপনি যখন বলেন স্যাকরার ঠুকঠুক, কামারের একঘা, সেগুলো কি? যখন বলেন আপনি, ভাইপো যখন বলেন লাইট পোস্টে বেঁধে ইলেকশন কমিশনের অফিসারদের মারা হবে, আটকে রাখবেন, বেঁধে রাখবেন, আর জ্ঞানেশ কুমারের বাবমা তুলে গালাগালি করেন, আপনার পিসি তুই তোকারি করেন, আসলে ব্যাপারটা হচ্ছে যে পাল্টা ভয়টা শুরু হয়ে গেছে, পাল্টা মারটা শুরু হয়ে গেছে। হাওলার যোগ পাওয়া গেছে 50 কোটি টাকা, অফিসিয়ালি এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তো সেই অফিসিয়ালি 50 কোটি টাকা কি শুধুমাত্র দেশ? এখানে বিনয় মিশ্র থাকবে, তৃণমূলের নেতা, যিনি এখন বিদেশে আছেন, কোন একটা দ্বীপে, ভানুয়াতু বলে একটা দ্বীপের মধ্যে তিনি লুকিয়ে আছেন। এর সঙ্গে ভাইপোর যোগ পাওয়া যাবে, এর সঙ্গে পিসির যোগ পাওয়া যাবে। আস্তে আস্তে করে গোটা চক্রটা কিন্তু উন্মোচিত হয়ে যাবে এবং তারপরে জেলে দেখবেন লাইন লেগে গেছে, লাইন লেগে গেছে। তো অ্যারেস্ট আরো হবেই। এই এই যে বিনেশ চান্ডেল এখানেই কিন্তু থেমে থাকবে না। আজকের এপিসোড কেমন লাগলো, আপনারা কি কি মনে করছেন, কার কার ভেতরে যাওয়া উচিত, শ্রীঘরে ঢোকা উচিত, আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই এপিসোড যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আগামী বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।